এখন যে অধ্যায়টি পাঠ করব সেটি হচ্ছে ৮৬ নির্বাচন। ১৯৮৪ সালের ২৮শে ফেব্রুয়ারি ছাত্রলীগ নেতা সেলিম ও দেলোয়ার নিহত হওয়ার পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অনেক চেষ্টা করেও আর ছাত্র আন্দোলন করতে পারলেন না। ইতোমধ্যে সামরিক স্বৈরাচার জেনারেল হোসাইন মোহাম্মদ এরশাদ পাকাপোক্তভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে নিজের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে যায়। যদিও এরই মাঝে নীরবে নিঃশব্দে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব বিএনপি উল্লেখযোগ্য একক রাজনৈতিক শক্তিতে প্রতিষ্ঠিত হল। এরশাদ তার ক্ষমতাকে নিরঙ্কুশ করেই ১৯৮৬তে সংসদ নির্বাচনের ঘোষণা ও প্রস্তাব দেন। এরশাদের প্রস্তাবিত সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা না করার বিষয় নিয়ে দেশের রাজনৈতিক মহল ও নেতাদের মধ্যে ব্যাপক আলাপ আলোচনা শুরু হলে বেগম খালেদা জিয়া এবং তার দল বিএনপির পক্ষ থেকে এরশাদের নির্বাচনী ফাঁদে পা না দিয়ে এরশাদ হটাও আন্দোলন করার প্রস্তাব দেয়। তখন জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে গুলশানের জনৈক ব্যবসায়ী এস.আই. চৌধুরীর গুলশানের বাসায় তৎকালীন ডিজিডিএফআই, যার পূর্ণাঙ্গ নাম ডাইরেক্টর জেনারেল অফ ডিফেন্স ফোর্স ইন্টেলিজেন্ট, ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানের সাথে গোপন বৈঠক হয়। ব্রিগেডিয়ার মাহমুদুল হাসান জেনারেল এরশাদের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে শেখ হাসিনাকে নির্বাচনে অংশগ্রহণ করার অনুরোধ করেন এবং নির্বাচনী সকল ব্যয়ভার বহন করার প্রতিশ্রুতি দিলে শেখ হাসিনা আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার পক্ষে মত দেন। এই পরিস্থিতিতে দেশের বামপন্থী রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষত কমিউনিস্ট পার্টির প্রয়াত সাধারণ সম্পাদক কমরেড ফরহাদের প্রচেষ্টায় খালেদা জিয়া এবং শেখ হাসিনার মতপার্থক্য এই কৌশলে কমিয়ে আনা হয় যে নির্বাচনে শুধুমাত্র দুই নেত্রী, যারা হলেন খালেদা জিয়া ও শেখ হাসিনা, এছাড়া আর কেউ দাঁড়াবে না। অর্থাৎ বামপন্থী নেতৃবৃন্দ বেগম জিয়াকে এটা বোঝাতে সমর্থ হয় যে বেগম জিয়া এবং শেখ হাসিনা দুজনে ১৫০-১৫০ আসনে নির্বাচনে দাঁড়াবেন, আর বাকি সবাই মিলে দুই নেত্রীকে ৩০০ আসনে জিতিয়ে দেবেন। তাহলে গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে সামরিক স্বৈরাচার জেনারেল এরশাদকে ক্ষমতাচ্যুত করা যাবে এবং তাতে করে রাজনৈতিক দলসমূহের মধ্যে বিভেদ এবং অনৈক্য সৃষ্টি হবে না। বেগম খালেদা জিয়া এরশাদকে ক্ষমতাচ্যুত করার প্রয়াসে দুই নেত্রী ১৫০+১৫০ ৩০০ আসন নির্বাচনের প্রস্তাবে সায় দেন এবং শেখ হাসিনা ও খালেদা জিয়া মুখোমুখি সংক্ষিপ্ত বৈঠক করেন। কিন্তু গুলশানের ব্যবসায়ী এস.আই. চৌধুরীর মাধ্যমে দুই নেত্রীর এই গোপন নির্বাচনী কৌশলের কথা এরশাদের কাছে পৌঁছে যায় এবং এরশাদ রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করে যে এক ব্যক্তি ৫-এর অধিক বা বেশি আসনে নির্বাচনে দাঁড়াতে পারবে না। ফলে দুই নেত্রীর ১৫০-১৫০-৩০০ আসনে নির্বাচনী করার কৌশল ভণ্ডুল হয়ে যায়। তখন বেগম জিয়া এরশাদের নির্বাচনী ফাঁদে পা না দিয়ে এরশাদ পতনের আন্দোলনের পুরানা অবস্থানে চলে যান। এদিকে গুলশানের এস.আই. চৌধুরীর বাড়িতে ডিজিডিএফআই ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানের সাথে শেখ হাসিনার আবার বৈঠক হয় এবং সেই বৈঠকে দাবি করা হয় নির্বাচনী ব্যয় হিসেবে আগে যে পরিমাণ অর্থ ধরা হয়েছে এখন তার ৩ গুণ অর্থ দিতে হবে। ডিজিডিএফআই ব্রিগেডিয়ার মাহমুদুল হাসান ১ ঘন্টার সময় চেয়ে চলে যান এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনে চলে আসেন। ঘণ্টা ২ পর সন্ধ্যার দিকে ব্যবসায়ী এস.আই. চৌধুরী দুটি মাইক্রোবাস সঙ্গে নিয়ে ৩২ নম্বরে এসে হাজির। এস.আই. চৌধুরী আর শেখ হাসিনার মধ্যে ১-১.৫ মিনিট কথা, তারপরেই হুকুম হলো তাড়াতাড়ি মাইক্রোবাস থেকে বস্তাগুলো নামিয়ে আনা। সঙ্গে সঙ্গে মাইক্রোবাস থেকে মুখ সেলাই করা মোট ৯টি নতুন বস্তা নামিয়ে বঙ্গবন্ধু ভবনের নিচতলায় লাইব্রেরি আর বেডরুমের মাঝে যে মাস্টার বাথরুম, সেই বাথরুমে রাখা হলো। এরপর শেখ হাসিনা আদেশ করলেন সাংবাদিক সম্মেলনের আয়োজন করতে এবং ডক্টর কামাল হোসেন সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে জরুরি ভিত্তিতে আসতে বলার জন্য। ডক্টর কামাল হোসেন সহ যে সকল নেতাদের টেলিফোনে পাওয়া গেল তাদের অনতিবিলম্বে বঙ্গবন্ধু ভবনে আসতে বলা হলো। বিভিন্ন পত্রিকা অফিসে টেলিফোনের মাধ্যমে ও সশরীরে গিয়ে জরুরি সাংবাদিক সম্মেলনের সংবাদ জানানো হলো। সাংবাদিক সম্মেলনের বিষয়বস্তু সম্পর্কে সাংবাদিকদের কিছু জানানো সম্ভব হলো না, শুধু বলা হলো জরুরি ও খুবই গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন। আসলে সত্যি কথা বলতে কি, সাংবাদিক সম্মেলনের বিষয়বস্তু সম্পর্কে ডক্টর কামাল হোসেন সহ কোনো নেতা কিছু জানেন না। মূল বিষয়বস্তু সম্পর্কে জানেন মূলত ৪ ব্যক্তি: ১. শেখ হাসিনা, ২. ব্যবসায়ী এস.আই. চৌধুরী, ৩. ডিজিডিএফআই ব্রিগেডিয়ার মাহমুদুল হাসান এবং ৪. প্রধান সামরিক আইন প্রশাসক সেনাবাহিনী প্রধান রাষ্ট্রপতি জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ।
অধিক রাত হওয়া সত্ত্বেও বহু সংখ্যক সাংবাদিক এসে উপস্থিত হলো ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে। শেখ হাসিনা ইতিমধ্যে আওয়ামী লীগ নেতাদের এরশাদের নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত জানালেন। নেতারা বললেন, নির্বাচনে যাব ঠিক আছে, কিন্তু একদিন আমরা বিষয়টি নিয়ে আলোচনা করি, তারপর সিদ্ধান্ত নেই। শেখ হাসিনা বললেন, আমাদের সময় নেই, তাড়াতাড়ি করতে হবে। খালেদা জিয়া এবং তার দল বিএনপিকে ল্যাং মেরে নির্বাচনে যেতে হবে, কাজেই এটা নিয়ে এত আলোচনার দরকার নেই। বাইরে সাংবাদিকরা বসে আছে, এখনই নির্বাচনে যাওয়ার ঘোষণা দিতে হবে বলেই সরাসরি সাংবাদিকদের মাঝে এসে উপস্থিত হলেন এবং নির্বাচনে যাওয়ার ঘোষণা দিলেন। তার পরদিন ৬ ফুট লম্বা ৩ ফুট চওড়া ৫ তলা একটি স্টিলের ওয়ার্ড্রোব আনা হলো এবং যে বাথরুমে সেলাই করা বস্তাগুলো আছে সেখানে রাখা হলো। তারপর একে একে বস্তা খোলা হলো, আর বস্তার ভিতরে থাকা ৫০০ টাকার নতুন বান্ডিলগুলো ওই স্টিলের ওয়ার্ড্রোবে সাজিয়ে রাখা হলো। সব টাকা ওয়ার্ড্রোবে না ধরায় বাকি টাকা অন্যত্র সরিয়ে ফেলা হলো। শুরু হলো ১৯৮৬ এর সংসদ নির্বাচনী প্রক্রিয়া। দেশ দুই ভাগে বিভক্ত হলো। এক ভাগ শেখ হাসিনার নেতৃত্বে জেনারেল এরশাদের পাতানো নির্বাচনে জড়িয়ে পড়ল। আরেক ভাগ বেগম খালেদা জিয়ার আহ্বানে এরশাদ পতন ও পাতানো নির্বাচন বর্জন এবং ঠেকানোর চেষ্টায় রত হল। শেখ হাসিনা সর্বশক্তি দিয়ে আওয়ামী লীগ কর্মীদের নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার জোরদার আহ্বান জানালেন। তিনি বললেন, এই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আসতে হবে এবং সামরিক শাসক এরশাদকে বিদায় করতে হবে। শেখ হাসিনার আহ্বানে জনগণ এগিয়ে না এলেও আওয়ামী লীগের কর্মী ও সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এলো। আওয়ামী লীগের কর্মী ও সমর্থকরা সারা দেশেই একটা নির্বাচনী পরিবেশ সৃষ্টি করে তুলল। ওই সময়ই ফিলিপাইনে সামরিক একনায়ক জেনারেল মার্কোসের বিরুদ্ধে নিহত জননেতা মিস্টার একুইনোর বিধবা স্ত্রী মিসেস কোরাজন একুইনো প্রেসিডেন্ট পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। সারা বিশ্ব ফিলিপাইনের দিকে তাকিয়ে আছে। ঠিক এমনই মুহূর্তে বাংলাদেশও সামরিক শাসকের বিরুদ্ধে গণতান্ত্রিক নির্বাচন ফিলিপাইনের মতোই প্রায় দৃষ্টি আকর্ষণ করে আছে। শেরেবাংলা নগরে মানিক মে এভিনিউতে আওয়ামী লীগের শেষ বিশাল নির্বাচনী জনসভা। এর মাত্র দুদিন আগে ফিলিপাইনে নির্বাচন হয়ে গেছে। সামরিক একনায়ক জেনারেল মার্কোস নির্বাচনের ফলাফল পাল্টে দিয়ে নিজেকে বিজয়ী ঘোষণা করেছে। অপরদিকে মিসেস কোরাজন একুইনো ওই ফলাফল প্রত্যাখ্যান করে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন। মিসেস কোরাজন একুইনোর পক্ষে ফিলিপাইনের জনগণ রাস্তায় নেমেছে, আর সেই জনগণকে দমিয়ে দেওয়ার জন্য একনায়ক মার্কোসের পক্ষে সেনাবাহিনী ট্যাঙ্ক নিয়ে রাস্তায় বেরিয়ে এসেছে। একদিকে জনগণের বিক্ষোভ, অপরদিকে সামরিক বাহিনীর ট্যাঙ্ক। ফিলিপাইনের অবস্থা গত দুদিন থেকে খুবই উত্তপ্ত। জনগণ বিক্ষোভে সামিল হওয়ার জন্য জেনারেল মার্কোসের কারফিউ ভেঙে রাস্তায় বেরিয়ে এসেছে, আর সেই জনগণের দিকে তাক করে ট্যাঙ্ক নিয়ে ধেয়ে এসেছে সেনাবাহিনী। ফিলিপাইনের দিকে সারা পৃথিবীর দৃষ্টি যতখানি গভীর, বাংলাদেশের জনগণের দৃষ্টি তার চাইতে অনেক বেশি গভীর। ফিলিপাইনের মতো বাংলাদেশও প্রায় একই ঘটনা, একই অবস্থা। জনগণ বনাম সামরিক বাহিনী, নির্বাচিত জনপ্রতিনিধি বনাম সামরিক একনায়ক। বাংলাদেশের জনগণ সজাগ ও তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে ফিলিপাইনের শেষ পরিণতির দিকে। ফিলিপাইনের উত্তাপ বাংলাদেশের জনগণের অনুভূতিতে লাগছে। এমনই মুহূর্তে শেখ হাসিনার আওয়ামী লীগের শেষ নির্বাচনী বিশাল জনসভা চলছে। হঠাৎ মঞ্চের নেতার বক্তৃতা বন্ধ করে মাইকে ঘোষণা করা হলো, ফিলিপাইনের একনায়ক জেনারেল মার্কোস দেশ থেকে পালিয়ে গিয়েছে। ঘোষণার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গতিতে জনতা উল্লাসে ফেটে পড়ল। মনে হলো যেন বাংলাদেশ থেকে জেনারেল এরশাদ পালিয়ে গেছে এবং শেখ হাসিনা ক্ষমতায় এসেছেন। মঞ্চের নেতারা একে অপরকে বুকে জড়িয়ে ধরে কোলাকুলি করলেন। এ যেন পথের দিশা পাওয়া গেল। বাংলাদেশেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে। দুদিন পর বাংলাদেশে নির্বাচন হল। জেনারেল এরশাদ জেনারেল মার্কোসের ন্যায় মিডিয়া কু করে ফলাফল পাল্টিয়ে দিয়ে নিজের দল জাতীয় পার্টিকে বিজয়ী ঘোষণা করল। অপরদিকে শেখ হাসিনা ওই ফলাফল প্রত্যাখ্যান করে ফিলিপাইনের মিসেস কোরাজন একুইনোর মতো নিজেকে বিজয়ী ঘোষণা করলেন। জেনারেল এরশাদ পার্লামেন্ট অধিবেশন ডাকল। শেখ হাসিনাও পাল্টা পার্লামেন্ট অধিবেশন ডাকলেন। জেনারেল এরশাদের পার্লামেন্ট অধিবেশন শুরু হলো পার্লামেন্ট হাউসে। শেখ হাসিনার পার্লামেন্ট অধিবেশন শুরু হলো পার্লামেন্টের সিঁড়িতে। এভাবে কয়েকদিন চলতে লাগলো। একদিন সন্ধ্যার পর গুলশানের ব্যবসায়ী এসআই চৌধুরী ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে ৩টি মাইক্রোবাস নিয়ে এলেন। আগে থেকে অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দৌড়ে এলেন এবং এসআই চৌধুরীকে নিয়ে বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরিতে বসিয়ে সঙ্গে সঙ্গে তিনি বেরিয়ে এসে মাইক্রোবাস থেকে দ্রুত ছালার বস্তাগুলো আগের জায়গায় নামিয়ে রাখতে বললেন। যথারীতি বস্তাগুলো নামিয়ে নির্দিষ্ট জায়গায় রাখা হলো। এবার বস্তা হলো ১৩টি। নেত্রীকে বস্তা নামানো শেষ হয়েছে জানানো হলো।
নেত্রী মাইক্রোবাসের সঙ্গে আসা বঙ্গবন্ধু ভবনের বাইরে থাকা সাদা পোশাকের অস্ত্রধারী ব্যক্তিদের চা খাওয়ানোর কথা বললে এসআই চৌধুরী আপত্তি করে এখনই চলে যেতে হবে বলে বিদায় নিলেন। নেত্রী তাকে মাইক্রোবাসে তুলে দিয়ে ফিরে এলেন। অনুমান করা গেল নির্বাচনে যাওয়ার আগে 9 বস্তায় 10 কোটি টাকা ছিল, আর এখন 13 বস্তায় 15 কোটি টাকা। বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা ছিল জননেত্রী শেখ হাসিনা ফিলিপাইনের মিসেস কোরাজন একুইনোর মতো আপোষহীন থাকবেন, জনগণকে রাস্তায় বেরিয়ে আসার আহ্বান জানাবেন। জনগণ রাস্তায় বেরিয়ে আসবে, সামরিক একনায়ক এরশাদের বিরুদ্ধে আন্দোলন করবে। এরশাদ জনগণের বিপক্ষে সেনাবাহিনী এবং ট্যাঙ্ক নামাবে। জনতার প্রতিরোধের মুখে সেনাবাহিনী এবং ট্যাঙ্ক অকার্যকর হবে। সামরিক স্বৈরাচার এরশাদ দেশ থেকে পালিয়ে যাবে। কিন্তু না, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা জনতার সমস্ত আশা আকাঙ্ক্ষা জলাঞ্জলি দিয়ে নীরবে নিঃশব্দে চুপিসারে স্বৈরাচারী জেনারেল এরশাদের পার্লামেন্টে যোগ দিলেন এবং এরশাদের পার্লামেন্টের বিরোধী দলের নেত্রী হলেন। দেশ থেকে সামরিক শাসন এবং সমরনায়ক স্বৈরাচারী এরশাদ তো গেলই না, বরং 86-এর নির্বাচনের পাতানো খেলায় সামরিক একনায়ক জেনারেল এরশাদ পূর্বের চাইতে আরো শক্তিশালী রূপে জগদ্দল পাথরের ন্যায় জনগণের ঘাড়ে চেপে বসল। এবার যে অধ্যায়টি পাঠ করব তার নাম আন্দোলন আন্দোলন খেলা। স্বৈরাচারী জেনারেল এরশাদের সঙ্গে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে রেখে বেগম খালেদা জিয়া একক আন্দোলন করলে কাঙ্ক্ষিত ফল আসবে না ভেবে মোটরসাইকেল আরোহী আন্দোলনের আন্তরিকতার বিষয়ে প্রশ্ন করলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জবাব দেন, আমি আছি ম্যাডামের পিছনে পিছনে। ম্যাডাম যে কর্মসূচি দিবে আমিও সেই কর্মসূচি দিব, যাতে মনে হয় আমিও আন্দোলনে আছি। আন্দোলন সফল করে তোলার প্রশ্নে আওয়ামী লীগ কর্মীদের বলিষ্ঠ ভূমিকা বিষয়ে জানতে চাওয়া হলে জননেত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ কর্মীদের বলে দেবে তারা যেন আন্দোলন আন্দোলন খেলা করে, কিন্তু আন্দোলন যেন না করে। অর্থাৎ আন্দোলনের সাথে থেকে আন্দোলনের পিঠে ছুরি মারতে হবে। ম্যাডামকে মানে খালেদা জিয়াকে ব্যর্থ করে করে ঘরে বসিয়ে দিতে হবে, আর যাতে রাজনীতির নাম না নেয়। জনগণ এবং আওয়ামী লীগের মাঠকর্মীরা এরশাদ পতনের আন্দোলনের জন্য এতই উদ্গ্রীব যে আন্দোলন প্রশ্নে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও তারা আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে থাকে। যখন আওয়ামী লীগের কর্মীদের কাছে জননেত্রী শেখ হাসিনার আন্দোলন না করার গোপন নির্দেশ পৌঁছানো হলো, তখন আওয়ামী লীগ কর্মীরা সভানেত্রী শেখ হাসিনার মুখ থেকে সরাসরি এই নির্দেশ শুনতে চাইল। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষে সরাসরি এই নির্দেশ দেওয়া সম্ভব হলো না। ফলে আন্দোলনের নেতৃত্ব দিতে থাকলেন বেগম খালেদা জিয়া, আর জীবন দিতে থাকল নূর হোসেন সহ আওয়ামী লীগ কর্মীরা। এখন যে অধ্যায়টি পাঠ করব তার নাম 86-র পার্লামেন্ট ভেঙে দেওয়া। 1987 সালের 10ই নভেম্বর ঢাকায় আওয়ামী যুবলীগ কর্মী নূর হোসেন বুকে স্বৈরাচার নিপাত যাক আর পিঠে গণতন্ত্র মুক্তি পাক লিখে বিক্ষোভ মিছিল করার সময় পুলিশের গুলিতে নিহত হলে দেশি এবং বিদেশি বিশেষ করে বহির্বিশ্বের প্রচার মাধ্যমে তা ফলাও করে প্রচার করে। ফলে সামরিক একনায়ক হুসাইন মোহাম্মদ এরশাদ খুবই অসন্তুষ্ট এবং রাগান্বিত হন। আওয়ামী লীগের কর্মীদের আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা থাকায় এরশাদ মনে করেন যে শেখ হাসিনা তলে তলে কর্মীদের তার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন। তিনি এই বলে মন্তব্য করেন যে আমার খাবে আমার পড়বে, আবার আমার সাথে গাদ্দারি, শেখ হাসিনা গাদ্দারি করবে, আমার সাথে বেইমানি করবে, নাফরমানি করবে। আমি শেখ হাসিনাকে বিরোধী দলীয় নেত্রী বানিয়ে মন্ত্রীর মর্যাদা দিয়েছি, মন্ত্রীর চাইতে বেশি সুযোগ সুবিধা দিচ্ছি, দেশ চালনা থেকে শুরু করে সবকিছুতেই ভাগাভাগি করছি, আর তলে তলে আমার সাথে গাদ্দারি, নাফরমানি। আমি আর শেখ হাসিনাকে কোনো ভাগ দেব না, বিরোধী দলের নেত্রীও রাখবো না। জননেত্রী বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলের নেত্রী শেখ হাসিনা ব্যবসায়ী এসআই চৌধুরী এবং ডিজিডিএফআই মাহমুদুল হাসানের মাধ্যমে এরশাদকে আন্দোলনে তার অনাগ্রহ, অনিচ্ছা এবং আন্দোলনের নামে আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে পিছন থেকে ছুরি মেরে আন্দোলনকে ভণ্ডুল করে দেওয়ার বিষয়টা অনেক বোঝাবার চেষ্টা করেছেন। কিন্তু এরশাদ নাছোড়বান্দা। তার এক কথা, আন্দোলনের নামে পিছন থেকে আন্দোলনকে ছুরি মারতে হবে না, আন্দোলনের বিরুদ্ধে আমাকে প্রকাশ্যে সরাসরি সমর্থন দিতে হবে, নইলে আমি পার্লামেন্টও রাখবো না, শেখ হাসিনাকেও বিরোধী দলীয় নেত্রী রাখবো না। বিরোধী দলীয় নেত্রী থাকতে হলে এবং মন্ত্রীর মর্যাদা সহ অন্যান্য সকল প্রকার সুযোগ সুবিধা পেতে হলে আমাকে কোনো প্রকার রাগঢাক না করে ঢালাওভাবে সমর্থন করতে হবে। শেখ হাসিনা কৌশলগত কারণে প্রকাশ্যে সরাসরি ঢালাওভাবে জেনারেল এরশাদকে সমর্থন করতে অক্ষমতা প্রকাশ করলে অবশেষে এরশাদ 1988 সালে মাত্র 2 বছর আগে গড়া তার নীল নকশার পার্লামেন্ট ভেঙে দেয়
এবং নতুন করে দ্বিতীয়বার তার নীল নকশার পার্লামেন্ট নির্বাচন দিয়ে জাসদের আসম রবকে পার্লামেন্টে বিরোধী দলের নেতা বানান। এবার যে অধ্যায়টি পাঠ করব তার নাম এরশাদ পতন ও তত্ত্বাবধায়ক সরকার। জনতা স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত হয় এবং বেগম জিয়া ভেতরে ভেতরে জনতার মাঝে আপোষহীন নেত্রী রূপে প্রতিষ্ঠিত হন। অবস্থা বেগতিক দেখে শেখ হাসিনার বেগম খালেদা জিয়ার আন্দোলনের সাথে পুরোপুরি সম্পৃক্ত হওয়া ছাড়া কোনো গত্যান্তর থাকে না। আগে থেকেই আওয়ামী লীগের মাঠ কর্মীরা এরশাদ হটাও আন্দোলনে তাদের বলিষ্ঠ ভূমিকা বজায় রেখেছে। এখন শেখ হাসিনা বাধ্য হয়ে আন্দোলনে আসায় আন্দোলন আরও বেগবান হয়েছে। জননেত্রী শেখ হাসিনা এবং দেশনেত্রী খালেদা জিয়া দুই নেত্রীর আন্দোলন প্রসঙ্গে বৈঠক হলো। আন্দোলন আরো তুঙ্গে উঠল। দুর্বার গণ আন্দোলন চলতে থাকলো। স্বৈরাচার সামরিক একনায়ক জেনারেল এরশাদ কারফিউ জারি করল। সেনাবাহিনীকে জনগণের বিপক্ষে রাস্তায় নামাল, কিন্তু জনগণকে দমানো গেল না। জনগণ ইস্পাত দৃঢ় ঐক্য গড়ে জেনারেল এরশাদের কারফিউ ভাঙল, সেনাবাহিনীর সাথে সংঘর্ষ শুরু করল। সারা দেশে স্ফুলিঙ্গের মতো আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ল। ছাত্র, যুবক আর জনতার আন্দোলনের মুখে বিশ্ব বেহায়া স্বৈরাচারী এরশাদের সকল কূটকৌশল আর শক্তি পরাস্ত হতে থাকল। জেনারেল এরশাদ ছাত্র নেতাদের ক্রয় করার জন্য শত কোটি টাকা খরচ করল এবং জেলখানা থেকে দাগি অপরাধীদের ছাড়িয়ে এনে কোটি কোটি টাকা আর অস্ত্র দিয়ে আন্দোলন দমানোর ব্যবস্থা করল। এই দাগি অপরাধীরাই 1990 সালের 27শে নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির পূর্ব দক্ষিণ কোণায় দূর থেকে গুলি করে ডক্টর মিলনকে হত্যা করল। ডক্টর মিলন নিহত হওয়ার সঙ্গে সঙ্গে ছাত্র জনতার আন্দোলন দাবানলের রূপ নিল। আন্দোলন নতুন মোড় নিল, ঠিক যেমন 1969-এ আসাদ হত্যার পর হয়েছিল। অনির্দিষ্টকালের হরতাল ও কারফিউতে দেশের সমস্ত কিছু অচল। চলছিল শুধু পিকেটিং, মিছিল, টিয়ার গ্যাস আর গুলি। এখন যে অধ্যায়টি পাঠ করব এর নাম এরশাদ পতন, সেনাবাহিনীর ভূমিকা। সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারগণ সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন খানকে সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারদের একটি গোপন বৈঠক করতে বাধ্য করল এবং সেই বৈঠকে প্রেসিডেন্ট জেনারেল এরশাদকে আর সমর্থন না করার সিদ্ধান্ত হয়। সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন খানকে বৈঠকের এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট এরশাদকে জানিয়ে দেওয়ার দায়িত্ব দিলে তিনি এই দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করলে নবম ডিভিশনের জিওসি মেজর জেনারেল আব্দুস সালাম বৈঠকের এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট এরশাদকে জানিয়ে দেওয়ার দায়িত্ব নেন এবং বৈঠক থেকে সোজা ঢাকা সেনাভবনে গিয়ে প্রেসিডেন্ট এরশাদকে সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারদের বৈঠকে তাকে আর সমর্থন না করার সিদ্ধান্তের কথা স্পষ্ট জানিয়ে দেন। তখন স্বৈরাচারী হোসেন মোহাম্মদ এরশাদ সম্পূর্ণ হতবিহ্বল হয়ে পড়ে এবং তারপরই পদত্যাগ করার সিদ্ধান্ত নেয়। এই পদত্যাগের সিদ্ধান্ত কার্যকরী করার জন্য প্রথম উপরাষ্ট্রপতি মওদুদ আহমেদ পদত্যাগ করেন এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ উপরাষ্ট্রপতি হন। তারপর রাষ্ট্রপতি জেনারেল এরশাদ উপরাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের কাছে পদত্যাগ করলে উপরাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ অস্থায়ী রাষ্ট্রপতি হন এবং তার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে 1981 সালের 27শে ফেব্রুয়ারি জাতীয় সংসদের নির্বাচন দেন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম দেশের সবকটি রাজনৈতিক দল স্বাধীন, মুক্ত এবং স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনী প্রক্রিয়া দ্রুত এবং জোরদারভাবে এগিয়ে চলছে। নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে। দেশের জনগণও এই প্রথম মুক্ত, স্বাধীন এবং নিরপেক্ষভাবে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেয়ার দৃঢ় মনোভাব নিয়ে আগামী 27শে ফেব্রুয়ারি 1991 সাল ভোট দেবার স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত নেয়। সারা দেশে চলে ব্যাপক নির্বাচনী প্রচারাভিযান। পোস্টার আর দেয়াল লিখনে ভরে গেছে সমস্ত জায়গা। দিবারাত্রি চলছে মিছিল, মিটিং। আওয়ামী লীগ এবং বিএনপি মূলত এই দুটি দলের মধ্যে তীব্র নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হবে। বিএনপি ও আওয়ামী লীগ এই দুটি দলের কোথায় কে জেতে কে হারে বলা কঠিন। এরই মধ্যে এক সাংবাদিক সম্মেলনে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বললেন, বিএনপি 10টির বেশি সিট পাবে না, অর্থাৎ বিএনপি 300 আসনের মধ্যে 10টি আসনে বিজয়ী হবে এবং 290 আসনে পরাজিত হবে। স্কুল, কলেজ, অফিস, আদালত, ঘরে বাইরে, মাঠে ঘাটে সর্বত্র নির্বাচনী আলোচনা আর প্রচারণা। এক কথায় নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে।
আজ 10ই ফেব্রুয়ারি ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনের একটি কক্ষে রুদ্ধদ্বার বৈঠক বসল। সামনে 27শে ফেব্রুয়ারি নির্বাচন। এই নির্বাচন উপলক্ষেই আজকের বৈঠক। এই বৈঠকের আলোচনায় মোটরসাইকেল আরোহী যুক্তি দিয়ে বুঝিয়ে বলল, আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না। আগামী 27শে ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হবে এবং জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঢাকার 2টি আসনেই পরাজিত হবেন। বৈঠকে উপস্থিত রবিউল আলম চৌধুরী ক্ষিপ্ত হয়ে বললেন, মিয়া আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না মানে কি? আওয়ামী লীগ তো ক্ষমতায় যেই আছে। ওই যে পাশের ঘরে বসে আছে হোম সেক্রেটারি, সংস্থাপন সচিব, পররাষ্ট্র সচিব। অন্য পাশের ঘরে বসে আছে পুলিশের আইজি। একটু আগে এসেছিল সেনাবাহিনী প্রধান জেনারেল নুরুদ্দিন খান। তারপরও বলে না আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে না। মোটরসাইকেল আরোহী বলে, সেক্রেটারিরা যতই বসে থাকুক, সেনাপ্রধান যতই সালাম দিয়ে যাক, 27শে ফেব্রুয়ারি নির্বাচনে জিতে আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা খুবই কম। এই কথা বলার সঙ্গে সঙ্গে বৈঠকে উপস্থিত জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্রুদ্ধ স্বরে বলেন, তুমি এখনই বের হয়ে যাও, আর আসবা না। বের হয়ে যেতে যেতে মোটরসাইকেল আরোহী বলে, নেত্রী, আপনি বের করে দিলে আমি বেরিয়ে যেতে বাধ্য। তবে যা বললাম আর কদিন পরেই তা আপনি বুঝবেন। 1991-এর 27শে ফেব্রুয়ারি শুধু বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে নয়, উপমহাদেশের নির্বাচনী ইতিহাসে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে নর-নারী নির্বিশেষে জনগণ হাসতে হাসতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করল। ভোট গণনায় দেখা গেল আওয়ামী লীগ পরাজিত হল। ঢাকার 2 আসনেই জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিপুল ভোটে ব্যক্তিগতভাবে পরাজিত হলেন। বেগম খালেদা জিয়া ও তার বিএনপি নির্বাচনে বিজয়ী হলেন। জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করে বললেন, ভোটে সূক্ষ্ম কারচুপি হয়েছে, আর সূক্ষ্ম কারচুপির মাধ্যমেই আমাকে পরাজিত করা হয়েছে। আমি এই ফলাফল মানি না এবং বেগম জিয়া সরকার গঠন করলে আমি 1 মিনিটও খালেদা জিয়াকে সুস্থ থাকতে দেব না। এবার যে অধ্যায়টি পাঠ করব এর নাম পদত্যাগ নাটক। হঠাৎ জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাংবাদিকদের কাছে ঘোষণা করলেন, তিনি আওয়ামী লীগের সভানেত্রী পদ থেকে পদত্যাগ করছেন। সংশ্লিষ্ট সকল মহলে এই পদত্যাগের ঘটনা আলোড়ন সৃষ্টি করল। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা তো হতবাক। কেন্দ্রীয় অফিস নির্বাহীরা। বলা নেই কওয়া নেই, দলের সভানেত্রী শেখ হাসিনা ঘোষণা করলেন তিনি পদত্যাগ করেছেন। কিন্তু তিনি পদত্যাগ করলেন কার কাছে? কোথায় তার পদত্যাগপত্র? দলের কেন্দ্রীয় কার্যালয়ে কোনো কেন্দ্রীয় নির্বাহীর কাছে সভানেত্রীর পদত্যাগপত্র নেই। কেন্দ্রীয় নির্বাহী কমিটির মিটিংয়েও তিনি পদত্যাগ করলেন না। তাহলে তিনি পদত্যাগ করলেন কোথায় এবং কার কাছে? তিনি পদত্যাগ করেছেন বলে সাংবাদিকদের কাছে ঘোষণাই বা করলেন কিভাবে? সভানেত্রী শেখ হাসিনার এই পদত্যাগের বিষয় নিয়ে দলের ভেতরে ও বাইরে চলছে জল্পনা কল্পনা। কেউ বলছেন না, তিনি পদত্যাগ করেননি। কেউ বলছেন না, তিনি স্বয়ং পদত্যাগ করেছেন বলে ঘোষণা দিয়েছেন। এদিকে বঙ্গবন্ধু কন্যা সভানেত্রী শেখ হাসিনা তার পদত্যাগ প্রত্যাহার করার দাবিতে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের ব্যাপক মিছিল, মিটিং এবং আমরণ অনশন করার নির্দেশ দেন। কিন্তু জননেত্রী বঙ্গবন্ধু কন্যা সভানেত্রী শেখ হাসিনার এই নির্দেশে যুবলীগ ছাত্রলীগের কর্মীরা তেমন সাড়া না দিলে এবং পত্রপত্রিকা পদত্যাগ নাটক নিয়ে হইচই শুরু করলে দলের সভানেত্রী শেখ হাসিনা দলের সাধারণ সম্পাদিকা সাজেদা চৌধুরীকে সভানেত্রীর পদত্যাগপত্র ছিঁড়ে ফেলেছেন বলে ঘোষণা দেওয়ার জন্য অনুরোধ করলেন। এই অনুরোধের পরিপ্রেক্ষিতে সাজেদা চৌধুরী সভানেত্রী শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র দিলে তিনি তা ছিঁড়ে ফেলেছেন বলে ঘোষণা দেন এবং পদত্যাগ নাটকের অবসান ঘটান। মোটরসাইকেল আরোহী পুনরায় ফিরে এলে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী সাদর সম্ভাষণ জানিয়ে তার ব্যক্তিগত পরামর্শকের দায়িত্ব ও মর্যাদা পুনরায় ফিরিয়ে দেন। মোটরসাইকেল আরোহী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে সদ্য সমাপ্ত নির্বাচন সম্পর্কে এবং নতুন সরকার সম্পর্কে আর কোনো কঠোর উক্তি না করে ধৈর্য ধরে অপেক্ষা করার পরামর্শ দেন। এবার যে অধ্যায়টি পাঠ করব এর নাম টাকার বিনিময়ে রাষ্ট্রপতি প্রার্থী। রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের স্থলে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সময় বিরোধী দলীয় নেত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হাজী মকবুল হোসেনকে লক্ষ টাকার বিনিময়ে আওয়ামী লীগের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করেন। অন্যদিকে এরশাদ এবং তার দল জাতীয় পার্টি সমর্থন নিয়ে সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরী রাষ্ট্রপতি প্রার্থী হন। বিরোধী দলীয় নেত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হাজী মকবুলকে রাষ্ট্রপতি প্রার্থী করে রাখলে তার এবং তার দল আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে।
ঐতিহ্য নষ্ট হবে ইত্যাদি বুঝিয়ে সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে সম্মিলিত বিরোধী দলীয় প্রার্থী করার পরামর্শ দিলে এক পর্যায়ে তিনি শেখ হাসিনা রাজি হন এবং বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনে ডেকে এনে আলাপ আলোচনা শেষে জননেত্রী বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে জামাতে ইসলামী বাংলাদেশ আমির যুদ্ধাপরাধী ৭১-এর ঘাতক অধ্যাপক গোলাম আজমের সঙ্গে দেখা করে দোয়া নিয়ে আসার জন্য বলেন। এদিকে হাজী মকবুল হোসেনকে রাষ্ট্রপতি প্রার্থিতা প্রত্যাহার করার জন্য বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা নির্দেশ দিলেও হাজী মকবুল প্রার্থিতা প্রত্যাহার করতে গড়িমসি শুরু করে। এক পর্যায়ে হাজী মকবুল হোসেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেওয়া তার ৩০ লক্ষ টাকা ফেরত না পেলে রাষ্ট্রপতি প্রার্থিতা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানায়। তখন জননেত্রী বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে লোক দিয়ে হাজী মকবুল হোসেনকে ডেকে এনে প্রথমে ধমকে জিজ্ঞেস করেন তার মতো মকবুলের মতো লোকের পক্ষে আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী হওয়া সাজে কিনা। তারপর বলেন, আমি শেখ হাসিনা আপনার মতো লোককে আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী করে বিরল সম্মান ও মর্যাদার অধিকারী করেছি। এটা কি আপনার জন্য যথেষ্ট নয়? তাছাড়া নির্বাচনে তো জিতবেন না, রাষ্ট্রপতি তো হতেই পারবেন না, এখন সম্মানের সাথে চুপচাপে বসে পড়েন। হাজী মকবুল আমতা আমতা করতে থাকলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, আপনি যা করেছেন, যা দিয়েছেন, ভবিষ্যতে আমি তা মনে রাখবো এবং পুষিয়ে দেব। এই নিয়ে আর উচ্চবাচ্য করে ভবিষ্যৎ খোয়াবেন না। নিঃশব্দে পদত্যাগ করে আমার প্রতি আনুগত্য দেখান। অতঃপর আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী মকবুল হোসেন ভবিষ্যতের আশায় প্রার্থিতা প্রত্যাহার করে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি আনুগত্য প্রকাশ করে। এবার যে অধ্যায়টি পাঠ করব এর নাম জাহানারা ইমাম ও শেখ হাসিনা। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার মাঝে সহযোগিতা সম্প্রীতি দূরের কথা, বরং বৈরিতা এবং হিংসা আগের চেয়ে আরো তীব্র হল। এই সুযোগে স্বাধীনতা বিরোধী মৌলবাদী রাজনৈতিক দল জামাতে ইসলামী তাদের নেপথ্যের মূল নেতা যুদ্ধাপরাধী ঘাতক গোলাম আজমকে জামাতে ইসলামীর আমির বানায়। এর প্রতিবাদে এবং যুদ্ধাপরাধী ঘাতক গোলাম আজম সহ সকল যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে ১৯৯২ সালের ১১ ফেব্রুয়ারি শহীদ জননী জাহানারা ইমাম মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও ৭১-এর ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটির নামে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি নতুন সংগঠন গড়ে তোলেন এবং আন্দোলন শুরু করেন। শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে ওঠা এই নতুন সংগঠনের আন্দোলন কর্মসূচিতে জনগণ ব্যাপক সাড়া দিল। নতুন প্রজন্ম শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্ব ও কর্মসূচিতে দারুণ উৎসাহ ও আস্থা নিয়ে অংশগ্রহণ করতে থাকলে বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা অস্থির ও উত্তেজিত হয়ে ওঠেন। তিনি শেখ হাসিনা কেবলই বলতে থাকেন, জাহানারা ইমাম নতুন দোকান খুলেছে, নতুন ব্যবসা ধরেছে, নেত্রী হতে চায়, জননেত্রী হতে চায়, ব্যবসার জায়গা পায় না, মুক্তিযুদ্ধের নাম নিয়ে ব্যবসা শুরু করেছে। মোটরসাইকেল আরোহী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বলে, নেত্রী, এ কি বলেছেন আপনি? সমগ্র জাতি জানে জাহানারা ইমাম শহীদ জননী। ৭১-এর মুক্তিযুদ্ধে তার ছেলে রুমি শহীদ হয়েছে, তিনি শহীদ জননী, আর আপনি এ কি বলছেন? বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উত্তেজিত হয়ে বলেন, রাখো তোমার শহীদ জননী, ও কিসের শহীদ জননী? ওর ছেলে রুমি লুটপাট করতে যেয়ে নিজেদের গুলিতেই মারা গেছে। ওর স্বামী ৭১ সালে যুদ্ধের সময় আর্মিদের সাপ্লাই করত। মোটরসাইকেল আরোহী বলে, এ কি বলছেন নেত্রী? এসব কথা জনসম্মুখে বললে হিতে বিপরীত হবে। বঙ্গবন্ধু কন্যা বলেন, এর জন্যই তো দম বন্ধ করে চুপ করে আছি এবং তোমাদের বলে রাখছি, তোমরা এগুলো বাইরে বলবে। ওরা জাহানারা ইমাম ধানমন্ডি ৩২-এর রাস্তায় ঢুকতেই ডান দিকের কোনায় প্রথম দ্বিতীয় তলা বাড়িতে থাকতো। আমাদের বাড়ির ধানমন্ডি ৩২-এর বঙ্গবন্ধু ভবনের পূর্ব দিকে প্রথম বাড়িটাই থাকতো। জাহানারা ইমামদেরও পাকিস্তানি আর্মিরা পাহারা দিয়ে রাখত। জাহানারা ইমামের জামাই পাকিস্তানি আর্মিদের সাপ্লাই করত। ওই সময় প্রচুর টাকা পয়সা কামিয়েছে এরা, আর এখন এসেছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে। আসলে এসেছে আমার নেতৃত্ব দখল করতে। আমি নির্বাচনে হেরেছি, এই সুযোগ তলে তলে খালেদা জিয়ার সাথে লাইন করে জননেত্রী হওয়ার পরিকল্পনায় আছে জাহানারা ইমাম। আর তাই গোলাম আজমের বিচার, যুদ্ধাপরাধীদের বিচার, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ইত্যাদি নানা কথার আড়ালে নেত্রী হওয়ার খায় এসে আছে। তোমরা এর থেকে সাবধান থাকবে এবং আমাদের সকল কর্মীদের সাবধান রাখবে, কেউ যেন জাহানারা ইমামের খপ্পরে না পড়ে। মোটরসাইকেল আরোহীর প্রশ্ন, নেত্রী, আপনি কি জাহানারা ইমামের ঘাতক? দালাল নির্মূল কমিটির কর্মসূচিতে যাবেন না?
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জবাব দেন, সে আমি যাই বা না যাই তোমরা যাবে না, আর আওয়ামী লীগের কোনো কর্মীকে যেতে দেবে না। বোঝো না, আমার তো ইচ্ছে না থাকলেও অনেক জায়গায় যেতে হয়। জাহানারা ইমামের মুক্তিযুদ্ধের নামে দেওয়া কর্মসূচিতে হয়তো আমি কৌশলগত কারণে যাব, কিন্তু তোমরা যাবে না। এবার যে অধ্যায়টি পাঠ করব এর নাম গোলাম আজম ও শেখ হাসিনা বৈঠক। শহীদ জননী জাহানারা ইমাম মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও ৭১-এর ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটির আহ্বায়িকা হিসেবে ঘাতক গোলাম আজম সহ যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গণ আদালত গঠন করেন। ১৯৯২ সালের ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে শহীদ জননী জাহানারা ইমামের সভাপতিত্বে গণ আদালত ঘাতক যুদ্ধাপরাধী গোলাম আজমকে ১০টি অভিযোগে ফাঁসির রায় দেয়। গণ আদালতের দেওয়া গোলাম আজমের ফাঁসির এই রায় কার্যকরী করার জন্য শহীদ জননী জাহানারা ইমাম সরকারের কাছে আহ্বান জানালে এবং গণ আদালতে এই রায় কার্যকর করার দাবিতে আন্দোলনের কর্মসূচি দিলে যুদ্ধাপরাধী ঘাতক গোলাম আজম শেখ হেলাল উদ্দিনের ইন্দিরা রোডের বাসায় বিরোধী দলীয় নেত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে গোপন বৈঠকে বসে। এই বৈঠকের সিদ্ধান্ত হয় ঘাতক গোলাম আজম ও তার দল জামাতে ইসলামী আর বিএনপির লেজুর বৃত্তি না করে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে সর্বতোভাবে সমর্থন ও সাহায্য সহযোগিতা করবে এবং শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সাথে মিলে খালেদা জিয়া ও বিএনপি সরকার পতনের আন্দোলন করবে। বিনিময়ে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যুদ্ধাপরাধী ঘাতক গোলাম আজমের ফাঁসি কার্যকর করার দাবিতে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে ওঠা গণ আন্দোলন এবং গণ আদালত নস্যাৎ ও বানচাল করার দায়িত্ব নেন। সেই থেকে ঘাতক গোলাম আজম আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মাঝে গড়ে ওঠে গোপন নিবিড় ঐক্য ও সম্পর্ক। এখন যে অধ্যায় পাঠ করব এর নাম ১৯৯২-এর হিন্দু মুসলিম রায়ট। ১৯৯২ সালের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ। বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সার্কের চেয়ারম্যান। সার্কভুক্ত ৭টি রাষ্ট্রের শীর্ষ সম্মেলন ঢাকায়। ৭ জাতির শীর্ষ সম্মেলনের দিন, ক্ষণ, স্থান নির্ধারণ করা হয়েছে। সার্কের চেয়ারপারসন হিসেবে বেগম খালেদা জিয়া শীর্ষ সম্মেলন উদ্বোধন করবেন। শীর্ষ সম্মেলন উপলক্ষে কোনো কোনো রাষ্ট্রের সরকার প্রধানগণ আসতেও শুরু করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরসিমা রাও এখনও ঢাকায় পৌঁছাননি। এরই মধ্যে ভারতে বাবরি মসজিদকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গা বা হিন্দু মুসলিম রায়ট শুরু হলো। সঙ্গে সঙ্গে বিরোধী দলীয় নেত্রী আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জরুরি ভিত্তিতে মোটরসাইকেল আরোহীকে ডাকলেন। মোটরসাইকেল আরোহী ২৯ নং মিন্টু রোডে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার বাসায় উপস্থিত হলে বাবুর্চি বীরেশ দৌড়ে এসে খবর দেয় যে আম্মা আপনাকে এখনই ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু ভবনে যেতে বলেছেন। মোটরসাইকেল আরোহী ৩২-এ পৌঁছলে সঙ্গে সঙ্গে জননেত্রী শেখ হাসিনা তাকে বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি রুমে ডেকে বলেন, সারা দেশে হিন্দু মুসলিম রায়ট লাগিয়ে দাও। মোটরসাইকেল আরোহী বলে, এটা ঠিক হবে না। নেত্রী বলেন, ঠিক বা ঠিক তোমার ভাবতে হবে না, রায়ট লাগাতে বলেছি, তুমি লাগাও। মোটরসাইকেল আরোহী বলে, আপনি এটা বলেন কি? আমি আরো রাত দিন পরিশ্রম করে পাড়ায় মহল্লায় যুবকদের সতর্ক করে রেখেছি যাতে যাতে করে হিন্দুদের উপর কোনো প্রকার আক্রমণ না হয়, আর আপনি বলছেন রায়ট লাগিয়ে দিতে। নেত্রী বলেন, হ্যাঁ আমি বলছি, তুমি রায়ট লাগাও। মোটরসাইকেল আরোহী বলেন, না নেত্রী, এটা নীতি বিরুদ্ধ কাজ। নেত্রী রাগান্বিত হয়ে বলেন, রাখো তোমার নীতি ভীতি, আমি যা বলছি তাই করো। আমি তোমার নেত্রী না তুমি আমার নেতা। আমাকে যদি নেত্রী মানো তাহলে আমি যা বলবো তাই করতে হবে। মোটরসাইকেল আরোহী বলেন, আপনি তো আমাদের নেত্রী, আপনি যা বলবেন তাই তো শিরোধার্য। তবে তবে হিন্দুদের উপর আক্রমণ করলে হিন্দুরা আর এদেশে থাকবে না, সবাই চলে যাবে। আর এই হিন্দুরা তো আমাদেরই লোক, আমাদেরই রিজার্ভ ভোটার। নেত্রী বলেন, রাখো, যাবে কোথায়? যাবার জায়গা নেই, তুমি রায়ট লাগাও। মোটরসাইকেল আরোহী বলে, হিন্দুরা ভারতে চলে গেলে ভারত থেকে যে মুসলমান আসবে সে মুসলমানের সবাই হবে ধানের শীষ, মানে বিএনপি। এটা কি ভেবে দেখেছেন নেত্রী? নেত্রী বলেন, আরে বোকা, সার্ক সম্মেলন পণ্ড করতে হবে না, কয়েকদিন পরেই সার্ক সম্মেলন। খালেদা জিয়া সার্ক সম্মেলন উদ্বোধন করবে। ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার নরসিমা রাও এখনো আসেনি, এই সুযোগ। এখনই রায়ট লাগিয়ে দিলে সার্ক সম্মেলন পণ্ড হয়ে যাবে। তাছাড়া জাহানারা ইমাম যেভাবে জনপ্রিয় হয়ে উঠেছে তাকেও তো সয়েজ করতে হবে। জাহানারা ইমাম আমার নেতৃত্বের প্রতি হুমকি,
যেভাবে সে দিনকে দিন মুক্তিযুদ্ধের ধারক বাহক হয়ে যাচ্ছে তা ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাকে আর ছাড় দেওয়া যায় না। এই সুযোগেই জাহানারা ইমামকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলতে হবে। এক ঢিলে দুই পাখি। সার্ক সম্মেলন পণ্ড, জাহানারা ইমাম সাইজ। তুমি রায়ট লাগাও, হিন্দুদের উপর হামলা করো। এদেশের সকল হিন্দুরাই এখন জাহানারা ইমামের পিছনে চলে গেছে। ঢাকায় রায়ট বা হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর দায়িত্ব দেওয়া হলো মোটরসাইকেল আরোহীকে এবং সিদ্ধান্ত হলো 29 মিন্টু রোড বিরোধী দলের নেত্রীর বাসার এবং ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনের টেলিফোন ব্যবহার না করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার চাচাতো চাচা বঙ্গবন্ধু ট্রাস্টের মহাসচিব শেখ হাফিজুর রহমানের বাসার টেলিফোন থেকে ঢাকার বাইরের জেলাগুলিকে হিন্দু মুসলমান রায়ট লাগানোর নির্দেশ দেওয়া হবে। খালেদা জিয়া সরকার যাতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কর্তৃক রায়ট লাগানোর পরিকল্পনা টের না পায় সেই জন্য এই সতর্কতা। বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পরিকল্পনা ও সিদ্ধান্ত অনুযায়ী দ্রুত গতিতে হিন্দু মুসলমান রায়ট লাগানোর জন্য সারা ঢাকা শহরের সকল গুন্ডা, বদমাইশ এবং সন্ত্রাসীরা হাতে নগদ 5 লক্ষ টাকা তুলে দেওয়া হলো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কর্মসূচি বাস্তবায়িত করার জন্য প্রথমেই যাওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূর্ব পাশে অবস্থিত শিববাড়ি মন্দিরে। সেখানে দেখা গেল লুটেরা আর সুযোগ সন্ধানীদের জটলা। এই জটলাকারী লুটেরা সুযোগ সন্ধানীদের হাতে সংগোপনে একাধিক 100 টাকার করকরে নোট গুঁজে দিয়েই বলা হলো, ভারতে মুসলমানদের খুন করা হচ্ছে, মুসলমান নারীদের ইজ্জত আর ধন সম্পদ লুট করে নেওয়া হচ্ছে, আর আমরা বাংলাদেশের মুসলমানরা চুপচাপ চেয়ে চেয়ে দেখছি, শুনছি। যান যান যান, শুরু করেন, নেন, লুট করে নেন। বলার সঙ্গে সঙ্গেই সুযোগ সন্ধানী লুটেরা হই হই করে মহা উৎসবে শিববাড়ি মন্দিরে লুটপাট শুরু করে দিল। সেখান থেকে চলে আসা হলো ঢাকেশ্বরী মন্দিরে। এখানেও উৎসুক সুযোগ সন্ধানী লুটেরার জটলা। এখানেও নগদ টাকা আর একই কায়দায় বক্তৃতা এবং ঢাকেশ্বরী মন্দির লুট। এরপর এলো রামকৃষ্ণ মিশন। নগদ অর্থ আর বক্তৃতায় কাজ হলো। রামকৃষ্ণ মিশনে লুটপাট শুরু হলো। তারপর যাওয়া হলো পুরান ঢাকার তাঁতিবাজার, শাখারিপট্টি, বাংলা বাজার, মালাকাটোলা, মিল ব্যারাক, গুসাইবাড়ি, নারিন্দা, টিকাটুলি, ইসলামপুর ইত্যাদি জায়গায়। কিন্তু না, এটা পুরান ঢাকা। এখানে সবাই পরিচিত। এখানে বক্তৃতা করা যাবে না। এখানে শুধু টাকার উপর দিয়ে কাজ চালিয়ে যেতে হবে। বিভিন্ন মস্তান, সন্ত্রাসী ও নেশাখোর গ্রুপকে প্রচুর টাকা দেওয়া হলো। টাকায় কথা বলল। পুরাতন ঢাকায় হিন্দুদের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘরে লুটপাট আরম্ভ হলো। ঘন্টা 3-4 পরে ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধু ভবনে বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সারা ঢাকা শহরে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা বা রায়ট লাগিয়ে দেওয়ার সফল সংবাদ দিলে তিনি বেজায় খুশিতে আপ্লুত হয়ে বলে ওঠেন, এই তো কাজের ছেলে, তুমি না হলে কি হয়? তাই তো আমি তোমাকে খুঁজি। সামনে নির্বাচনে তোমাকে আমি মুকসিদপুর থেকে এমপি বানাবো। সারা দেশে হিন্দু মুসলমান রায়ট শুরু হলো। ভারতের প্রধানমন্ত্রী নরসিমা রাও ঢাকা এলেন না। সার্ক সম্মেলন পণ্ড হলো। 10 ডিসেম্বর 1992 সাল, বৃহস্পতিবার। ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রী শহীদ জননী জাহানারা ইমামের ডাকে গণ আদালত কর্তৃক ঘোষিত যুদ্ধাপরাধী গোলাম আজমের ফাঁসির রায় কার্যকর করার দাবিতে মানববন্ধন কর্মসূচিতে হিন্দু সম্প্রদায় যোগদান করল না। মাত্র কয়েকদিন আগে ঘটে যাওয়া হিন্দু মুসলমান রায়টের কারণে যুদ্ধাপরাধী ঘাতক গোলাম আজমের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচিতে হিন্দু সম্প্রদায় যোগদান করবে না, এটা প্রায় নিশ্চিত ছিল। আর সেই কারণেই ঘাতক দালাল নির্মূল ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কমিটির নেত্রী শহীদ জননী জাহানারা ইমাম আগে থেকেই আমরা যারা মুক্তিযোদ্ধা আমাদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ করে বন্ধু বান্ধব, পরিবার পরিজন নিয়ে 10 ডিসেম্বরের মানববন্ধন কর্মসূচিতে যোগদান করার আহ্বান জানান। একজন মুক্তিযোদ্ধা হিসেবে শহীদ জননীর আহ্বানে সাড়া না দিয়ে পারেনি। তাছাড়া হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি আমাকে মর্মে মর্মে আঘাত করছিল। এজন্যই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে না জানিয়ে আমার একমাত্র শিশুকন্যা স্বর্ণলতা ও প্রিয়তমা স্ত্রী ময়নাকে সঙ্গে নিয়ে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করি। মানববন্ধন কর্মসূচির পরের দিন 11 ডিসেম্বর 1992 সাল শুক্রবার দৈনিক ভোরের কাগজ ও দৈনিক আজকের কাগজের প্রথম পাতায় বড় করে আমাদের ছবি ছেপে লিড নিউজ করে। ভোরের কাগজ ও আজকের কাগজের এই ছবি দেখে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভীষণ রেগে যান এবং টেলিফোনের মাধ্যমে আমাকে জরুরি তলব করেন। সকাল 10টা নাগাদ 29 মিন্টু রোডে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার বাসভবনে পৌঁছে কাঠের সিঁড়ি দিয়ে দোতলায় ব্যালকনিতে উঠে দেখি বঙ্গবন্ধু কন্যা গম্ভীর হয়ে বেতের চেয়ারে বসে আছেন।
আমাকে দেখেই ভোরের কাগজ ও আজকের কাগজ পত্রিকা দুটি আমার দিকে ছুঁড়ে মেরে উত্তেজিত হয়ে বললেন, এই তোমাদের বিশ্বাস, মুখে এক কথা আর কাজে আরেক। পত্রিকা দুটি হাতে নিলাম এবং এই প্রথম সপরিবারে পত্রিকায় নিজেদের ছবি দেখে বুঝে ফেললাম ঘটনাও অনেক খারাপ, আজ কপালে অনেক খারাপই আছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বলতে লাগলেন, নেতৃত্বের প্রতি এই তোমাদের আস্থা, এই বিশ্বাস, এই আনুগত্য, যেখানে আমি নিজেকে জাহানারা ইমামের কর্মসূচিতে তোমাদের অংশগ্রহণ করতে নিষেধ করেছি এবং অন্য কর্মীরা যাতে অংশগ্রহণ করতে না পারে তার দায়িত্ব তোমাকে দিয়েছি, সেখানে তুমি নিজেই কোন আক্কেলে বউ বাচ্চা নিয়ে হাজির হলে? একদিকে থাক, জাহানারা ইমাম পছন্দ হয় জাহানারা ইমামকে নিয়েই থাক, আমার দিকে আর এসো না। আমি চুপ করে ভাবছি এখন কি বলা যায়। মাথায় একটা বুদ্ধি এলো, ধীরে ধীরে বললাম, নেত্রী, আমি কিছু বলতে চাই। তুমি আবার কি বলবে? তোমার আবার কি বলার আছে, বলো। নেত্রী, আমরা তো আসলে মেয়ের জুতা মানে স্বর্ণলতার জুতা কেনার জন্য এলিফ্যান্ট রোড যাচ্ছিলাম, কিন্তু আপনার নির্দেশ পালন করার জন্য একটু আগে ভেবেই বেরিয়েছিলাম এবং প্রেস ক্লাব এসে অন্তত 300 কর্মীকে কানে কানে জাহানারা ইমামের এই কর্মসূচিতে যোগ না দেওয়ার আপনার নির্দেশ জানিয়ে বিদায় করেছি। কিন্তু ফটো সাংবাদিকদের খপ্পর থেকে বাঁচতে পারলাম না, তারা নাছোড়বান্দা, ফটো না তুলে ছাড়লই না। আসলে এটা মানববন্ধন কর্মসূচির ফটো না, কৃত্রিমভাবে তোলা এই ছবি মাত্র কয়েকদিন আগে রায়ট হয়ে গেল, মৌলবাদীরাও সক্রিয়। দেশের এই উত্তপ্ত পরিস্থিতিতে আমি বউ বাচ্চা নিয়ে জাহানারা ইমামের মানববন্ধন কর্মসূচিতে যাব? আমার কি মাথা খারাপ হয়েছে? আমরা শুধু আপনার নির্দেশ পালন করার জন্য এই ঝুঁকি নিয়ে সেখানে গিয়েছি। তোমরা তো একই রকম কাজই করবা, হিতে বিপরীত করবা। তোমাদের নিয়ে যদি একটুকু নিশ্চিন্তে থাকা যায়। বোঝো এবার ঠেলা, সবাই পত্রিকার ছবিতে দেখবে শেখ হাসিনার নিজস্ব লোকেই জাহানারা ইমামের কর্মসূচিতে। এখন আর কাকে নিষেধ করবা না যাওয়ার জন্য? তোমাদের নিয়ে আমার যত জ্বালা। এখন যে অধ্যায় পাঠ করব এর নাম শেখ হাসিনা ও গোলাম আজমের দ্বিতীয় বৈঠক। 30 জানুয়ারি 1994 ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ও কমিশনার নির্বাচন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হানিফকে ঢাকা মেয়র পদে মনোনয়ন দিয়েছে। তোড়জোড়ে নির্বাচনী প্রচার প্রপাগান্ডা এগিয়ে চলছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা থেকে শুরু করে দলের সকল নেতাকর্মী বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে মেয়র পদে মাছ মার্কায় হানিফের জন্য ভোট চাইছে। অধিক রাত পর্যন্ত চলছে মিছিল এবং নির্বাচনী জনসভা। প্রতিটি পাড়া মহল্লা অলিতে গলিতে চলছে মেয়র কমিশনার নির্বাচনের কাজ। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, কমিউনিস্ট পার্টি সহ সকল রাজনৈতিক দল নির্বাচনী কাজে ভীষণ ব্যস্ত। ঢাকায় টান টান নির্বাচনী উত্তেজনা। নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। 25 জানুয়ারি সন্ধ্যাবেলায় ধানমন্ডি 8-এর এ রোডে বঙ্গবন্ধুর চাচাতো ভাই শেখ হাফিজুর রহমান টোকনের বাসায় 71-এর যুদ্ধাপরাধী জামাত নেতা ঘাতক গোলাম আজমের সাথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দ্বিতীয় বৈঠক হয়। এই বৈঠকে ঘাতক গোলাম আজম মেয়র নির্বাচনে বিএনপি প্রার্থীকে সমর্থন না দেওয়ার আশ্বাস দিলে শেখ হাসিনাও রাজনীতিতে জামাতকে আক্রমণ না করার আশ্বাস দেন। এবার যে অধ্যায়টি পড়ব এর নাম নির্বাচন বাতিলের দাবি। আজ 30 জানুয়ারি 1994 ঢাকায় প্রথমবারের মতো সরাসরি জনগণের ভোটে মেয়র নির্বাচন চলছে। সকাল 8টা থেকে বিরতিহীনভাবে বিকাল 4টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। গত রাতেই জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন আজ 30 জানুয়ারি সকাল 6টায় 29 মিন্টু রোডে তার বাসায় হাজির হওয়ার জন্য। নির্দেশ মোতাবেক নেত্রীর বাসায় সকাল 6:45টায় হাজির হয়েছি। বঙ্গবন্ধু কন্যা ঘুম থেকে উঠলেন, একসঙ্গে নাস্তা করলেন। তারপর সকাল 6:45টায় তার লাল রঙের নিশান পেট্রোল জিপ গাড়িতে করে আমাদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন। বঙ্গবন্ধু কন্যা প্রথমে গেলেন শেরে বাংলা নগরের রাজধানী হাই স্কুলে, তারপর গেলেন ধানমন্ডি বয়েজ হাই স্কুলে, এরপর গেলেন ধানমন্ডি 32-এ তার পিতার বাড়ি বঙ্গবন্ধু ভবনে। সেখানে কিছুক্ষণ অপেক্ষা করে চা খেয়ে নিজের ভোটার স্লিপ নিয়ে চলে এলেন সিটি কলেজে ভোট দিতে। সিটি কলেজে ভোট দেওয়া শেষ করে আরো কিছু ভোট কেন্দ্রে ঘুরে বেলা 11টা নাগাদ ফিরে এলেন 29 মিন্টু রোডে তার সরকারি বাসভবনে। জননেত্রী শেখ হাসিনা মিন্টু রোডের বাসভবনে ফিরে আসার 10-15 মিনিটের মধ্যে এসে উপস্থিত হলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নওগাঁর আব্দুল জলিল। সভানেত্রী শেখ হাসিনাকে আব্দুল জলিল বললেন, নেত্রী, আমাদের অবস্থা ভালো না, আমরা নির্বাচনে জিততে পারবো না। আমাদের লোককে ভোট কেন্দ্র থেকে বের করে দিচ্ছে,
আপনাকে তো আগেই বলেছি, আওয়ামী লীগ হলো হরতাল আর আন্দোলনের দল, নির্বাচনের দল না। আপনি খামোখা নির্বাচনে যান। আব্দুল জলিলের কথা শেষ না হতেই এসে হাজির হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান। জিল্লুর রহমানের পেছনে পেছনে এলেন প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক সহ অন্যান্য নেতৃবৃন্দ। একমাত্র আব্দুর রাজ্জাক ছাড়া সকল নেতৃবৃন্দের একই কথা, মেয়র নির্বাচনে ব্যাপক কারচুপি হচ্ছে, আমাদের কর্মীদের ভোট কেন্দ্র থেকে বের করে দিচ্ছে, নির্বাচন বাতিলের দাবি করা হোক, আন্দোলন করা হোক ইত্যাদি। প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক বললেন, নির্বাচনে কারচুপি হচ্ছে, আমাদের কর্মীদের বের করে দেওয়া হচ্ছে, এটা কি আপনারা কেউ ভোট কেন্দ্রে গিয়ে দেখেছেন? নেতারা কেউ কোনো উত্তর দিলেন না, কোনো কথাও কেউ বললেন না, সবাই চুপ। জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, এটা আবার ভোট কেন্দ্রে গিয়ে দেখতে হয় নাকি? ওরা তো ভোট কারচুপি করবেই, এখন না করলে একটু পরে করবে। কাজেই আমাদের নির্বাচন বাতিলের দাবি করতে হবে এবং এই ইস্যু নিয়ে বিএনপি সরকার পতন আন্দোলন করতে হবে, খালেদা জিয়া সরকারের পতন ঘটাতে হবে। সঙ্গে সঙ্গে টেবিল টেলিফোন সেট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা স্বয়ং প্রধান নির্বাচন কমিশনারকে ফোন করলেন। প্রধান নির্বাচন কমিশনারকে না পেয়ে অন্য একজন নির্বাচন কমিশনারকে নির্বাচন বাতিল করার কথা বললে নির্বাচন কমিশনার বিস্ময়ের সাথে বললেন, ম্যাডাম, নির্বাচন বাতিল করা তো দূরের কথা, কোনো ভোট কেন্দ্রে নির্বাচন স্থগিত করার মতো কোনো ইনফরমেশন এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। জবাবে জননেত্রী শেখ হাসিনা বললেন, আমার কাছে ইনফরমেশন আছে নির্বাচন কারচুপি হচ্ছে, আমি বলছি নির্বাচন বাতিল করেন। নির্বাচন কমিশনার বললেন, ম্যাডাম, আপনি কাইন্ডলি বলেন কোন কেন্দ্রে কারচুপি হচ্ছে, আমরা অবশ্যই তার ব্যবস্থা নেব। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, চিফ ইলেকশন কমিশনারকে বলবেন আমাকে ফোন করতে। এ কথা বলে ফোন রেখে দিলেন। এরপর প্রায় প্রতি ঘন্টায় ঘন্টায় নির্বাচন কমিশনে নির্বাচন বাতিল করার দাবি জানিয়ে ফোন করা শুরু হলো। বিকেল 4টা নাগাদ একবার প্রধান নির্বাচন কমিশনার জননেত্রী শেখ হাসিনা নির্বাচন বাতিলের দাবির জবাবে বললেন, ম্যাডাম, আমি ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি, সামান্য গোলযোগের কারণে আমি কয়েকটি ভোট কেন্দ্রের ভোট স্থগিত করেছি। শেখ হাসিনা পুনরায় নির্বাচন বাতিলের দাবি করলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ম্যাডাম, আমি নির্বাচন কমিশনে বসে নেই, আমি সরাসরি ভোট কেন্দ্রে গিয়ে নিজেই নির্বাচন পর্যবেক্ষণ করছি। আপনি নিশ্চিন্ত থাকুন, যে কোনো প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে আমি মোটেই পিছপা হব না। হ্যাঁ, আপনি নির্বাচন বাতিলের সিদ্ধান্ত নিন, আমি পরে আবার ফোন করব বলেই জননেত্রী শেখ হাসিনা ফোন রেখে দিলেন। এরপর প্রায় 15 বার ফোন করেও নির্বাচন কমিশনারকে পাওয়া গেল না, কিন্তু রাত 10টার সময় প্রধান নির্বাচন কমিশনারকে পাওয়া গেল। প্রধান নির্বাচন কমিশনার ফোন ধরতেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উচ্চ স্বরে বললেন, কি হলো, নির্বাচন বাতিলের ঘোষণা দিলেন না? প্রধান নির্বাচন কমিশনার বললেন, ম্যাডাম, আমাদের কাছে যে ফলাফল এসেছে তাতে মেয়র পদে মাঝমার্কায় মোহাম্মদ হানিফ বিপুল ভোটে এগিয়ে রয়েছে, এখন আমরা কি নির্বাচন বাতিল ঘোষণা করব? শেখ হাসিনা বললেন, জি জি, কি বললেন? হ্যাঁ ম্যাডাম, এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী মেয়র পদে মাঝমার্কায় মোহাম্মদ হানিফ বিপুল ভোটে এগিয়ে রয়েছে এবং মোহাম্মদ হানিফের মেয়র হওয়া প্রায় নিশ্চিত। আমরা কি এই নির্বাচনী ফলাফল বাতিল করব? তাই নাকি? না 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 না, বাতিল করবেন কেন? আপনি খেয়াল রাখবেন যাতে এই ফলাফল উল্টে না যায়, আমি পরে আবার আপনার সাথে যোগাযোগ করব। এরপর জননেত্রী শেখ হাসিনা টেবিল টেলিফোন সেট বন্ধ করে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বললেন, শুনলেন তো, হানিফ নাকি মেয়র হয়ে যাচ্ছে, এখন তো আমাদের নির্বাচন বাতিলের দাবি করা ঠিক হবে না, কি বলেন? জিল্লুর রহমান বললেন, দেখেন এটা আবার কোন চাল। আব্দুর রাজ্জাক বললেন, নেত্রী, নির্বাচন কমিশনে আমার একজন ঘনিষ্ঠ লোক আছে, আমি তার কাছে যেয়ে সঠিক খবর নিয়ে আসি। সভানেত্রী শেখ হাসিনা বললেন, তাই যান, আপনারা সকলেই যান, যার যেখানে লোক আছে সেখান থেকে সঠিক খবরটা সংগ্রহ করেন। রাত তখন 12টা, সবাই চলে গেল, একমাত্র আব্দুর রাজ্জাক ছাড়া আর কোনো নেতাই রাতে আর ফিরে এলেন না। রাত 1:30টার দিকে আব্দুর রাজ্জাক মিন্টু রোডে এসে বললেন, সভানেত্রী, হানিফ তো মেয়র হয়ে গেছে, নির্বাচন কমিশনে দেশি বিদেশি সমস্ত নিউজ মিডিয়াতে হানিফের মেয়র হওয়ার ফলাফল পাঠিয়ে দিয়েছে, এখন হানিফ বেসরকারিভাবে ঢাকার মেয়র। সভানেত্রীকে সংবাদটা দিতে হয়। আপনি বসেন বলে উপরে গেলাম। সভানেত্রী শেখ হাসিনা ডিশ এন্টিনায় হিন্দি ফিল্ম দেখছিলেন। তাকে আব্দুর রাজ্জাকের আসার সংবাদ এবং হানিফের বেসরকারিভাবে মেয়র হওয়ার সংবাদ দিলে তিনি বলেন, হানিফের কপাল ভালো। আব্দুর রাজ্জাক দেখা করতে চায় জানালে শেখ হাসিনা বলেন, ধুর, ছবিটা জমে উঠেছে, এই সময় দেখা টেকা হবে না, তুমি বলে দাও আমি ঘুমিয়ে পড়েছি। তথাস্তু নেত্রী বলে নিচে এসে আব্দুর রাজ্জাককে বলা হলো, আপনি চলে যান,
নেত্রী ঘুমিয়ে পড়েছেন, আজ আর উঠবেন না। আব্দুর রাজ্জাক চলে গেলে এরপর ফোন এলো প্রেসিডিয়াম সদস্য আব্দুস সামাদ আজাদের। সভানেত্রীকে সামাদ আজাদের ফোনের কথা বলা হলে তিনি ওই একই কথা বলেন, ধুর, সিনেমাটা জমে উঠেছে, বলে দাও ঘুমিয়ে গেছি। এরপর থেকে যেই ফোন করুক বলে দেবে ঘুমিয়ে গেছি। এরপর থেকে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা যে রুমে বসে ডিশ অ্যান্টিনায় হিন্দি ফিল্ম দেখছেন, সেই রুম থেকেই হ্যান্ডসেট দিয়ে যেই ফোন করেছে তাকেই বলে দেওয়া হচ্ছে নেত্রী ঘুমাচ্ছেন। এই নিয়ে আবার জননেত্রী শেখ হাসিনা এবং উপস্থিত হিন্দি ফিল্ম দর্শকদের মাঝে হাসির রোল পড়ে গেল। এখন যে অধ্যায়টি পাঠ করব এর নাম শেখ হাসিনা এবং হানিফ। পরদিন বিকেলবেলা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বললেন, কিরে, এত লোক আসে যায়, এত ফুলের তোড়া, ফুলের মালা, কিন্তু হানিফকে দেখছি না, এখন পর্যন্ত একটা ফোনও করলো না, ব্যাপারটা কি? ঠিক আছে তো, না ভাগ্যা টিকে গেল? এই মেয়র হওয়ার লোভেই কিন্তু হানিফ স্বৈরাচারী জেনারেল এরশাদের জাতীয় পার্টিতে যোগ দিয়েছিল। এরশাদের কাছে চান্স না পেয়ে হানিফ মেয়র হওয়ার জন্য আবার আমার কাছে ফিরে এসেছে। আমি 1,37,00,000 টাকা খরচ করে হানিফকে মেয়র করেছি। তাড়াতাড়ি খোঁজ খবর নাও, ফোন করো এবং একজন হানিফের বাড়ি গিয়ে দেখো আসল ব্যাপারটা কি। সদ্য নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের বাসায় ফোন করে বলা হলো, জননেত্রী বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হানিফ ভাইয়ের সঙ্গে কথা বলবেন। জবাবে মিসেস হানিফ বললেন, তিনি অসুস্থ, এখন কথা বলতে পারবেন না। বললেন, শীঘ্রই হানিফের বাসায় যাও, দেখো গিয়ে ঘটনা খারাপ। তখন সন্ধ্যা হয়ে আসছে, মেয়র হানিফের বাড়ি ছুটে যাওয়া হলো। মেয়র হানিফ তখন 10-12 জন লোকের সঙ্গে বসে কথা বলছেন। সেখানেই শোনা গেল বিকেলে লালবাগে বিএনপির পরাজিত কমিশনার প্রার্থী আব্দুল আজিজ গুলি করে 7 জন লোককে হত্যা করেছে। জননেত্রী শেখ হাসিনা কথা বলতে চেয়েছেন বলায় মেয়র হানিফ বললেন, নেত্রীকে আমার সালাম দিও, বলো আমার শরীরটা খুব খারাপ, আমি কথা বলতে পারছি না, শুধু লালবাগের খুনের জন্য আমি ওনাদের সাথে কথা বলছি। মেয়র হানিফের বাসা থেকে সোজা মিন্টু রোডে এসে বঙ্গবন্ধু কন্যাকে লালবাগের বিএনপি কমিশনার প্রার্থী আজিজ কর্তৃক 7 জনকে খুন করার সংবাদ দিলে বঙ্গবন্ধু কন্যা খুশিতে জিন্দেগি জিন্দেগি গান গাইতে থাকেন আর নাচতে থাকেন। এরপর যে অধ্যায়টি পাঠ করব এর নাম রুমালে গ্লিসারিন। পরদিন সকালে লালবাগে নিহত 7 জনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দেখতে যাওয়ার আগে বঙ্গবন্ধু কন্যা হাসিনা বলতে থাকেন, আমার রুমালে একটু গ্লিসারিন মেখে দাও। ওই যে নায়িকারা অভিনয়ের সময় গ্লিসারিন দিয়ে চোখের পানি বের করে কান্নার অভিনয় করে না, আমার রুমালে ওই রকমের গ্লিসারিন লাগিয়ে দাও, যাতে আমি লাশ দেখে রুমাল ধরতেই চোখে পানি এসে যায়। একজন বলল, গ্লিসারিনের দরকার নেই, শুধু চোখে রুমাল ধরে রাখবেন, তাতেই মনে হবে আপনি কাঁদছেন, আর আমরা ফটো সাংবাদিক ভাইদের বলে দেব ছবির নিচে আপনি কাঁদছেন ক্যাপশন লাগিয়ে দিতে। হাসপাতালের মর্গে নিহত 7 জনের লাশ দেখে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চোখের রুমাল ধরলে সঙ্গে সঙ্গে সাংবাদিকগণ অসংখ্য ছবি তুলল। ছবি তোলা শেষে বঙ্গবন্ধু কন্যা গাড়িতে উঠলেন, গাড়ি চলতে শুরু করল। তখনও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার চোখের রুমাল। গাড়ির চালক ড্রাইভার জালাল বলল, আপা এখন রুমাল নামান, ফটো সাংবাদিক নেই। গাড়ির সকল আরোহী হেসে উঠল। জননেত্রী শেখ হাসিনা বললেন, ঠিক মতো দেখছো তো, কোনো ফটো সাংবাদিক নেই তো? না, নেই। তাহলে আমি এবার রুমাল নামাই। এবার যে অধ্যায়টি পাঠ করব এর নাম আজ আমি বেশি খাবো। 29 নম্বর মিন্টু রোডের বাসায় এসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, ময়না, খাওয়া দাওয়া বেশি করে এনেছো তো? লাশ দেখে এসেছি, লাশ, আজ আমি বেশি করে খাবো। তারপর তিনি জিন্দেগি জিন্দেগি গাইতে গাইতে নাচতে লাগলেন। সত্যি সত্যি তিনি অস্বাভাবিক রকমের বেশি খেলেন। এমনিতেই তিনি বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিহতদের লাশ দেখে এসে স্বাভাবিকের চাইতে অনেক বেশি খেতেন, কিন্তু আজ খেলেন তো অস্বাভাবিকের চাইতেও অনেক বেশি। এবার যে অধ্যায়টি পাঠ করব এর নাম টাকার ভাগ দিতে হবে। টুঙ্গিপাড়ায় শেখ হাসিনার পিতা আওয়ামী লীগের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে গিয়ে মেয়র মোহাম্মদ হানিফের আনুষ্ঠানিক শপথ নেওয়ার দিনক্ষণ চূড়ান্ত করা হল। ঢাকা থেকে বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা ঢাকার মেয়র মোহাম্মদ হানিফকে সঙ্গে নিয়ে টুঙ্গিপাড়ায় যাবেন এবং সেখানে বেসরকারিভাবে হানিফ মেয়র হিসেবে শপথ নেবেন। নির্দিষ্ট দিনে সকালবেলা সকলেই টুঙ্গিপাড়ায় যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু মেয়র হানিফ এলেন না। টুঙ্গিপাড়ায় যাওয়া হলো না। মেয়র হানিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বললেন,
তিনি অসুস্থ। এরপর আর মেয়র হানিফ শেখ হাসিনার বাসা, আওয়ামী লীগ অফিস কোথাও এলেন না। আনুষ্ঠানিকভাবে মেয়র পদে মোহাম্মদ হানিফ শপথ নিলেন, ঢাকার মেয়রের দায়িত্বভার নিলেন। হটলাইনের রেড টেলিফোনে প্রতিদিন 2-1বার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন। প্রতিদিন না হলেও প্রায়ই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন এবং যুক্তি পরামর্শ করে সিটি কর্পোরেশন পরিচালনা করেন। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতাকর্মী ও আওয়ামী লীগ অফিসের ত্রিসীমানায়ও আসেন না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কপাল চাপড়ান আর বলতে থাকেন, নিমক হারাম, বেঈমান, ওরে আমি 1,37,00,000 টাকা খরচ করে মেয়র করেছি, বেঈমান, নিমক হারাম। যে আসে যাকে পান তার কাছেই তিনি এই কথা বলতে লাগলেন। একজন বলল, ঠিক আছে, হানিফ ভাই মেয়র হয়েছে, টাকা কামাবে, টাকা খাবে, খাক, আমরা তো আর ভাগ চাই না, কিন্তু দলের কাজ করবে না কেন? জবাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, কেন একা টাকা খাবে কেন? আমাদের ভাগ দিতে হবে। ওকে 1,37,00,000 টাকা খরচ করে মেয়র বানিয়েছি, তোমাদের হাত দিয়েই তো ওই টাকা খরচ করেছি। হানিফ তো 1 পয়সাও খরচ করেনি, সব আমি করেছি। এখন হানিফ একা খাবে কেন? আমাদেরও ভাগ দিতে হবে, নইলে আমি শেখ হাসিনা একদিন না একদিন এর উসুল করে ছাড়ব। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কথা বলবেন, কত শতবার ফোন করা হয়, মেয়র হানিফ ফোন ধরে না। আসতে বলা হয়, দেখা করতে বলা হয়, হানিফ আসে না, দেখা করে না। লোক পাঠালে মেয়র হানিফ বলে, যা যা, যে জায়গায় আসিস সে জায়গায় যা, ক্ষমতায় যাওয়া লাগবো না, যে পর্যন্ত আগাইছোস ওই বিরোধী দল পর্যন্তই থাক, আর ক্ষমতায় যাওয়া লাগবো না, আমি তো ওগুলোকে নাই। এবার যে অধ্যায়টি পাঠ করব এর নাম জাহানারা ইমাম মরেছে, আপদ গেছে। 1994 সালের 26 অথবা 27 জুন সন্ধ্যেবেলায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি টেলিফোন করে 26 জুন 1994 শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যু হয়েছে বলে সংবাদ দিলে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আনন্দে নাচতে থাকেন আর বলতে থাকেন, মিষ্টি খাও, মিষ্টি, আমার একটা প্রতিদ্বন্দ্বী দুনিয়া থেকে বিদায় হয়েছে, আল্লাহ বাঁচাইছে। নেত্রী হতে চেয়েছিল, আমার জায়গা দখল করতে চেয়েছিল, জাহানারা ইমাম মরছে, আপদ গেছে, বাঁচা গেছে, আমার জায়গা দখল করতে চেয়েছিল। তোমরা জানো না, ইন্ডিয়ান গোয়েন্দা এজেন্সিরা আমার পরিবর্তে জাহানারা ইমামকে নেতৃত্বে বসাতে চেয়েছিল। বেটি মরছে, মিষ্টি খাও, ফকিরকে পয়সা দাও। এর কয়েকদিন পরে শহীদ জননী জাহানারা ইমামের লাশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর এলে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, চলো এয়ারপোর্টে যাই, আপদের লাশটা এনে কবরে ফেলি। এরপর জননেত্রী শেখ হাসিনা তার লাল রঙের নিশান পেট্রোল জিপে করে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হলেন। যেতে যেতে বলতে লাগলেন, বেটি আমারে অসম্ভব জ্বালাইছে, ওর মরা মুখ দেখতে ইচ্ছে করে না, কিন্তু না যেহেতু উপায় নেই, পলিটিক্সের ব্যবসায় ইচ্ছে না থাকলেও করতে হয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিমানবন্দরের রানওয়ে পর্যন্ত গেলেন ঠিকই, কিন্তু শহীদ জননী জাহানারা ইমামের লাশের ধারে কাছেও গেলেন না। এখন যে অধ্যায়টি পাঠ করব এর নাম শেখ হাসিনার ট্রেনে গুলি। 1994 সালের 22 সেপ্টেম্বর বৃহস্পতিবার জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিমানযোগে যশোর হয়ে খুলনা এলেন এবং বিকেলে শহীদ হাদিস পার্কের জনসভায় ভাষণ দিলেন। রাত্রে নেত্রীর চাচাতো ভাই শেখ নাসেরের বড় ছেলে শেখ হেলালের বাড়িতে খেলেন এবং থাকলেন। পরদিন 23 সেপ্টেম্বর শুক্রবার সকাল 9টার সময় উত্তরবঙ্গের উদ্দেশ্যে ট্রেন যাত্রা শুরু করলেন। বেশ লম্বা ট্রেন, অনেক সাধারণ যাত্রী আসে ট্রেনে। সাধারণ যাত্রীরা জানে না বা বুঝতে পারছে না শেখ হাসিনার রেলপথে সভা করতে করতে যাওয়া এই ট্রেন কবে কখন গন্তব্যে পৌঁছবে। ঠিক সকাল 9টায় ট্রেন ছাড়ল। প্রতিটি রেল স্টেশনেই ট্রেন থামিয়ে সভা করা শুরু হলো। ট্রেন থেকে নেমে জনসভা আয়োজনের নির্দিষ্ট জায়গায় যেয়ে বক্তৃতা দিয়ে আবার ট্রেনে ফিরে আসতে পৌনে 1 ঘন্টা সময় লাগলো। এভাবে প্রতিটা রেল স্টেশনে গড়ে প্রায় 1 ঘন্টা সময় ব্যয় হতে থাকলো। দিন পেরিয়ে রাত হয়ে গেল। শেখ হাসিনার সঙ্গে ঢাকা থেকে নিয়ে আসা প্রায় ডজন খানেকেরও বেশি সাংবাদিক এই ট্রেনে রয়েছে। ট্রেনের শেষের দিকে একটি ভিভিআইপি স্পেশাল কামরায় বা কম্পার্টমেন্টে জননেত্রী বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা। এই কম্পার্টমেন্টের সামনে এবং পেছনে ঢাকা থেকে নিয়ে আসা শেখ হাসিনার নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল ব্রাঞ্চ পুলিশের 12 জন সদস্য। তার পরের কম্পার্টমেন্টে সাংবাদিকগণ। এরপর সবগুলো কম্পার্টমেন্ট বা বগিগুলোতে সাধারণ যাত্রী। ট্রেনের এই অপ্রত্যাশিত দীর্ঘ বিলম্বে সাধারণ যাত্রী, নারী, পুরুষ আর শিশুদের ত্রাহি মধুসূদন অবস্থা।
6 ঘন্টার যাত্রাপথ 24 ঘন্টায়ও না ফুরানোর ফলে অনেক আগেই পানিসহ ট্রেনের সকল খাবার ফুরিয়ে নিঃশেষ হয়ে গেলে সাধারণ যাত্রীদের কষ্ট আর দুর্ভোগ সীমাহীন পর্যায়ে পৌঁছে। তৃষ্ণার্ত ক্ষুধার্ত শিশুদের কান্না আর আহাজারিতে অনেক সাধারণ যাত্রী পরিবার পরিজন নিয়ে গন্তব্যের আগেই ট্রেন থেকে নেমে পালিয়ে যায়। জননেত্রী শেখ হাসিনা তার সফর সঙ্গী এবং সাংবাদিকদের জন্য প্রায় প্রতিটি রেল স্টেশন থেকেই অফুরন্ত খাবার এবং বিশুদ্ধ পানির পর্যাপ্ত বোতল সরবরাহ করা হতে থাকে। সারাদিন জননেত্রী শেখ হাসিনা প্রায় 20টির মতো রেল স্টেশনে জনসভায় ভাষণ দেন। কোথায় কোথায় রেল স্টেশন ছাড়াই উৎসুক জনতা ট্রেন থামালে সেখানেও তিনি বক্তৃতা করেন। প্রতিটি জনসভাতেই ঢাকা থেকে আসা সাংবাদিকরা উপস্থিত হয়ে বঙ্গবন্ধু কন্যা হাসিনার বক্তৃতা লিপিবদ্ধ করতে থাকেন এবং শেখ হাসিনাও সাংবাদিকদের নজরে রাখেন। কিন্তু রাতের অন্ধকারে শেখ হাসিনা সাংবাদিকদের আর নজরে রাখতে পারেননি। ওদিকে শেখ হাসিনা বারবার একই বক্তৃতা দেওয়ায় সাংবাদিকদের তা মুখস্থ হয়ে যাওয়াতে অনেক সাংবাদিকই রাতের অন্ধকারে ট্রেন থেকে নেমে শেখ হাসিনার বক্তৃতা লিপিবদ্ধ করতে যায়নি। রাত তখন 11:17। শেখ হাসিনাকে বহনকারী ট্রেন ঈশ্বরদী রেল স্টেশনে পৌঁছার কিছু সময় বাকি রয়েছে। এমন সময় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, এত টাকা পয়সা খরচ করে জামাই আদর করে ঢাকা থেকে যে সাংবাদিকদের এনেছি তারা কি সব ঘুমাচ্ছে? জনসভায় এত লোক হচ্ছে, আমি এত বক্তৃতা করছি, সাংবাদিকদের নজরে পড়ছে না তো? তোমরা একটু সাংবাদিকদের ঘুম ভাঙিয়ে জনসভায় পাঠাও যাতে পত্রপত্রিকায় ভালো নিউজ হয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বেতনভুক্ত ব্যাগ বহনকারী মদন মোহন দাস বলল, ডাইকা ঘুম ভাঙান লাগবো না, পিস্তল দিয়া রাউন্ড গুলি কইরা দিলেই সাংবাদিক ঘুম কই যাইব, লাফায়া ট্রেন থেকে নিচে বইরা যাইব। আলাউদ্দিনের প্রদীপ পাওয়ার মতো সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার বাবার ফুফাতো ভাইয়ের ছেলে বাহাউদ্দিন নাসিমকে বললেন, দে দে 2 রাউন্ড গুলি করে। আর উপস্থিত অন্যদের বললেন, তোমরা আমাকে হত্যার জন্য ট্রেনে গুলি করা হয়েছে বলে সাংবাদিকদের মাঝে প্রচার করে দেবে। ট্রেন ঈশ্বরদী প্ল্যাটফর্মে ঢোকার কয়েক মিনিট আগে বাহাউদ্দিন নাসিম ট্রেনের জানালা দিয়ে সাংবাদিকদের কম্পার্টমেন্ট লক্ষ্য করে পিস্তল দিয়ে 3 রাউন্ড গুলি ছুড়ল। গুলির শব্দ শুনে শেখ হাসিনার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত স্পেশাল ব্রাঞ্চের পুলিশেরাও 5-6 রাউন্ড গুলি করে। এই সমস্ত গুলির আওয়াজ শুনে পাশের কম্পার্টমেন্টে থাকা সাংবাদিকরা ভয়ে ট্রেনের ভেতরে গড়াগড়ি শুরু করে এবং আমরা পরিকল্পনা মতো সাংবাদিকদের কম্পার্টমেন্টে এসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার জন্য ট্রেনে গুলি করা হয়েছে বলে প্রচার করতে থাকি। ট্রেন ঈশ্বরদী প্ল্যাটফর্মে থামলে ঈশ্বরদী রেল স্টেশনের জনসভার মঞ্চ থেকেও মাইকে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার জন্য ট্রেনে গুলি করা হয়েছে বলে, পরের দিন 24শে সেপ্টেম্বর শনিবার ট্রেনে বঙ্গবন্ধু কন্যার প্রতি গুলি করা হয়েছে বলে জাতীয় পত্র পত্রিকায় সংবাদ বের হলে বগুড়া সরকারি সার্কিট হাউসের ভিভিআইপি রুমে বসে জননেত্রী শেখ হাসিনা সহ তার সফর সঙ্গীরা হাসাহাসি করতে থাকে এবং হাসাহাসির এক পর্যায়ে গুলির এই ঘটনা নিয়ে হরতাল ডাকার সিদ্ধান্ত হয়। এবার যে অধ্যায়টি পাঠ করব এর নাম স্বামী স্ত্রী রাতও কাটায়নি। 1994 সালের 28শে ডিসেম্বর শেখ হাসিনা জাতীয় সংসদ সদস্যপদ থেকে পদত্যাগ করলেন। 29 নম্বর মিন্টু রোডে সরকারি বাসা ত্যাগ করে ধানমন্ডি 5 নম্বর রোডের 54 নম্বর বাড়িতে উঠলেন। ধানমন্ডির বাড়িটির প্রথম ও দ্বিতীয় তলা শেখ হাসিনার পরিত্যক্ত স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার নামে আর তৃতীয় তলা শেখ হাসিনার নিজের নামে। শেখ হাসিনার অবহেলিত ও পরিত্যক্ত স্বামী বৈজ্ঞানিক ডক্টর ওয়াজেদ মিয়া এই বাড়িটি করার সময় দ্বিতীয় তলা করার পর টাকা ফুরিয়ে গেলে শেখ হাসিনার কাছে ধার চায়। তখন শেখ হাসিনা তৃতীয় তলা তার নিজের নামে লিখে নিয়ে তারপর ডক্টর ওয়াজেদকে টাকা দেন। অবশ্য এই বাড়িতে ডক্টর ওয়াজেদ মিয়া আর শেখ হাসিনা একসঙ্গে একটি রাতও কাটায়নি। শুধু এই বাড়িতে কেন, 1981 সালের 17ই মে শেখ হাসিনা বাংলাদেশে আসার পর থেকেই 1997 সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই 16-17 বছর একসঙ্গে স্বামী স্ত্রী হিসেবে রাত কাটানো তো দূরের কথা, এক বাড়িতে কখনো থাকেননি। 1981 সালের 17ই মে বাংলাদেশে আসার পর মাত্র কিছুদিন শেখ হাসিনা ডক্টর ওয়াজেদ মিয়ার মহাখালীস্থ সরকারি কোয়ার্টারে ছিলেন। শেখ হাসিনা যতদিন ডক্টর ওয়াজেদ মিয়ার সরকারি কোয়ার্টারে থেকেছেন ততদিন ডক্টর ওয়াজেদ মিয়া তার কোয়ার্টারে না থেকে সরকারি রেস্ট হাউসে থাকতেন। এরপর শেখ হাসিনা ধানমন্ডিস্থ তার পিত্রালয় বঙ্গবন্ধু ভবনে চলে আসেন। বঙ্গবন্ধু ভবনে থেকে যান বিরোধী দলীয় নেত্রীর 29 মিন্টু রোডের সরকারি বাসভবনে। তখন শেখ হাসিনা এবং তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার ধানমন্ডি 5 নম্বর রোডের 54 নম্বর বাড়িটি ভাড়া দেওয়া ছিল।
1994 সালে ডিসেম্বর মাসে ধানমন্ডি 5 নম্বর রোডের 54 নম্বর বাড়িটির ভাড়াটিয়াদের এক প্রকার জোর করে তাড়িয়ে দিয়ে খালি করা হয় এবং তারপর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই বাড়িতে আসেন। এই বাড়িতে থেকেই নানা আন্দোলন, সংগ্রাম এবং নির্বাচনের পর জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন করতোয়া, বর্তমানে গণভবনে গিয়ে ওঠেন। শেখ হাসিনার এই দীর্ঘ 16-17 বছরের জীবনে ডক্টর ওয়াজেদ মিয়া একটি রাতও শেখ হাসিনার সাথে কাটাননি। এমনকি এই 16-17 বছরের জীবনে শেখ হাসিনা আর ডক্টর ওয়াজেদ মিয়ার 16-17 দেখা পর্যন্ত হয়নি। তবে হঠাৎ হঠাৎ মাঝে মধ্যে কদাচিৎ উদ্ভ্রান্তের মতো ডক্টর ওয়াজেদ মিয়া এসে হাজির হতেন, কিন্তু তিনি শেখ হাসিনার পক্ষ থেকে কোনো প্রকার আদর আপ্যায়ন পেতেন না। এমনকি সাধারণ সৌজন্যটুকুও শেখ হাসিনা ডক্টর ওয়াজেদ মিয়াকে দেখাতেন না। শেখ হাসিনা যখন বিরোধী দলীয় নেত্রী হিসেবে 29 মিন্টু রোডের সরকারি বাসায় থাকতেন, তখন এক ঈদের দিনে সাধারণ দর্শনার্থীদের মাঝে সাধারণ মানুষের মতোই ডক্টর ওয়াজেদ মিয়া শেখ হাসিনার সঙ্গে ঈদ মোবারক জানাতে এলেন। কিন্তু শেখ হাসিনা আগত সকলের কুশলাদি বিনিময় করলেও তার স্বামী ডক্টর ওয়াজেদের সাথে কোনো প্রকার কুশলাদি বিনিময় দূরে থাক, ভ্রুক্ষেপই করলেন না। এমনকি তাকে বসতে পর্যন্ত কেউ বললেন না। ডক্টর ওয়াজেদ মিয়া কিছুক্ষণ করুণভাবে ফ্যালফ্যাল করে শেখ হাসিনার দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে লন থেকে অসহায়ের মতো হাঁটতে হাঁটতে গেটের বাইরে চলে গেলেন। একমাত্র শেখ হাসিনা আর তার খুবই ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া কেউ জানল না, বুঝল না এই ব্যক্তিটি কে। অনেকবার অসুস্থ হয়ে সোহরাওয়ার্দী হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে মাসাধিক কাল পড়ে থাকলেও শেখ হাসিনা একটিবারের জন্য তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়াকে দেখতে যেতেন না।